বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে হিস্টোরি সাবজেক্টের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য আপনাদের যে 5 নম্বর প্রশ্নের সাজেশন দিয়েছিলাম, সেই 5 নম্বর প্রশ্নগুলির মধ্যে প্রথম যে প্রশ্নটা সাজেশনে দিয়েছিলাম, ফরাসি বিপ্লবের পেছনে আর্থিক সংকট কতটা দায়ী ছিল, এই প্রশ্নটার উত্তর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব। আপনাদের 5 নম্বর প্রশ্নের সাজেশনে যে প্রথম প্রশ্নটা রেখেছিলাম, সেই প্রথম প্রশ্নটার উত্তর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব। অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রশ্নটা অবশ্যই পড়বেন। এই প্রশ্নটা আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই প্রশ্নটি খাতার মধ্যে লিখে অবশ্যই আপনারা পড়বেন। এবং আপনারা যারা মোবাইল থেকে শুনে শুনে মুখস্থ করতে চান, অর্থাৎ বারবার মোবাইল থেকে রেকর্ডিং আকারে পেতে চান, রেকর্ডিং আকারে শুনে মুখস্থ করতে চান, তারাও বারবার ভিডিওটি শুনবেন, তাহলে তাদের মুখস্থ হয়ে যাবে। আমি 1 থেকে 2 বার পড়ছি, আপনারা বারবার 2 থেকে 3 বার ভিডিওটি ভালো করে শুনবেন, নোটটি ভালো করে শুনবেন, তাহলে কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে। এবং শোনার পরে নোটটি শোনার পর 2-3 বার শোনার পরে আপনারা 1 থেকে 2 বার বলার চেষ্টা করবেন। দেখুন প্রশ্নটা আপনাদের এইভাবে দিয়েছিলাম, ফরাসি বিপ্লবের পেছনে আর্থিক সংকট কতটা দায়ী ছিল। ফরাসি বিপ্লবের পেছনে আর্থিক সংকট কতটা দায়ী ছিল, এই প্রশ্নের উত্তর হচ্ছে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি কী ছিল। একটাই প্রশ্ন, একটাই উত্তর। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি কী ছিল, একটাই প্রশ্ন এবং একটাই উত্তর। ফরাসি বিপ্লবের পেছনে আর্থিক সংকট কতটা দায়ী ছিল, বলছে ফরাসি বিপ্লব যে হয়েছিল তার পেছনে আর্থিক সংকট কতটা দায়ী ছিল। দেখুন আগে আপনারা প্রশ্নটা ভালো করে 2 বার পড়বেন, ভালো করে প্রশ্নটা 2 বার পড়ে ভালো করে অর্থটা ধরবেন। দেখুন উত্তর দেখুন, বিপ্লবের পূর্বে ফ্রান্সে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এক দারুণ বৈষম্য গড়ে উঠেছিল। কি বলছে যে ফরাসি বিপ্লবের আগে সেখানে কী হয়েছিল না, ফরাসি বিপ্লবের আগে মানে ফরাসি বিপ্লব যখন হয়নি তখন কিন্তু ফ্রান্সের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা দারুণ কিন্তু বৈষম্য গড়ে উঠেছিল, অর্থাৎ বৈষম্য একটা বজায় ছিল। সেখানে ফরাসি বিপ্লবের আগে কিন্তু ফ্রান্সের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা ভালো বৈষম্য গড়ে উঠেছিল। ফরাসি সমাজ প্রধানত অধিকারভোগী ও অধিকারহীন এই 2 শ্রেণীতে বিভক্ত ছিল। তাহলে কি বলছে যে ফরাসি যে সমাজ, সেই সমাজ কিন্তু 2টো ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে অধিকারভোগী আর একটা হচ্ছে অধিকারহীন। যাজক ও অভিজাত সম্প্রদায় ছিল অধিকাংশ ভূ সম্পত্তির মালিক। এখানে কি বলছে যে ফ্রান্সে অর্থাৎ যে জমি জায়গা যে ছিল, ওই জমি জায়গার মালিক ছিল যাজক এবং অভিজাত সম্প্রদায়। এই যাজক এবং অভিজাত সম্প্রদায় ছিল কিন্তু অ্যাকচুয়ালি ভূ সম্পত্তির মালিক। তাদের কোনো প্রকার কর প্রদান করতে হতো না। এই যাজক এবং অভিজাত সম্প্রদায়কে কোনো প্রকার তারা কর দিতে না, এদেরকে কোনো প্রকার কর দিতে হতো না। সমস্ত করভার বহন করতে হতো নিম্ন সম্প্রদায়ভুক্ত কৃষক মজুর কারিগরদের। না, এই করভার কাদেরকে দিতে হতো না, নিম্ন কৃষক মজুর কারিগরদের এই কর কিন্তু দিতে হতো। এই যাজক এবং অভিজাত সম্প্রদায়কে কর দিতে হতো না। একদিকে কর ধার্যের বৈষম্য, অন্যদিকে কর সংগ্রহের কঠোরতা কৃষককুলকে একেবারেই ধ্বংসের মুখে ফেলে দেয়। তাহলে এখানে কি দেখতে পেলেন যে করের যে চাপ চাষিদের উপর, কৃষকদের উপর, কারিগরদের উপর যে কর যে ধার্য করেছে, যে কর যে জোর করে আদায় করছে, যে কঠোরতা, সেই করের একদিকে কঠোরতার চাপ এবং আরেকদিকে কি বলছে কর ধার্যের বৈষম্য, অন্যদিকে কর সংগ্রহের কঠোরতা কৃষককুলকে একেবারে ধ্বংসের মুখে ফেলে দেয়। কর ধার্যের বৈষম্য কেমন, এখানে দেখুন যাজক এবং অভিজাত সম্প্রদায়কে কর দিতে হতো না, এখানে দেখুন কৃষক মজুর কারিগরদেরকে কিন্তু কর দিতে হতো। এটা হচ্ছে কর সংগ্রহের বৈষম্য, কর ধার্যের বৈষম্য। এবং এই করগুলো এতই জোরভাবে কৃষকদের কাছ থেকে আদায় করতো, তার কৃষকরা দিতে বাধ্য হতো। অভ্যন্তরীণ শুল্ক প্রথা ও পণ্য আদান প্রদানের নিয়মকানুন এত জটিল ছিল যে প্রখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এই সময়ের ফ্রান্সের অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে উল্লেখ করেছেন। কি বলছে যে অভ্যন্তরীণ শুল্ক প্রথা পণ্য আদান প্রদানের নিয়মকানুন এত জটিল ছিল যে প্রখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এই সময়ের ফ্রান্সের অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে উল্লেখ করেছেন। চতুর্দশ লুইয়ের যুদ্ধপ্রিয়তা রাজকোষকে শূন্য করে দিয়েছিল। না, এখানে কি বলছে যে চতুর্দশ লুইয়ের যুদ্ধপ্রিয়তা মানে চতুর্দশ লুই তিনি কি করতেন, যুদ্ধ করতে ভালোবাসতেন। তার এই অমিত বাহিতার যুদ্ধপ্রিয়তার ফলে কি করেছিল, রাজকোষ কিন্তু একেবারে শূন্য হয়ে গিয়েছিল। রাজকোষের যে অর্থকড়ি, যে টাকা পয়সা, সেই অর্থকড়ি কিন্তু একদম শূন্য হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। পঞ্চদশ ও ষোড়শ লুইয়ের উচ্চশৃঙ্খলা অমিত বাহিতার ফলে সরকারের ঋণের বোঝা অত্যধিক বৃদ্ধি পায়। এর ফলে কি হয়, সরকারের এই অত্যধিক অমিত বাহিতা এবং উচ্চশৃঙ্খলার ফলে পঞ্চদশ ও ষোড়শ লুইয়ের এর ফলে কি হয়, সরকারের কিন্তু ঋণের বোঝা অত্যধিক বৃদ্ধি পায়, বেড়ে যায়, ঋণের বোঝাটা কিন্তু সরকারের বেড়ে যায়। মুদ্রাস্ফীতি এই সময় ব্যাপক আকার ধারণ করে। এ সময়
মুদ্রাস্ফীতি কিন্তু এ সময় ব্যাপক আকার ধারণ করে। পাশাপাশি 1788 সালে ফ্রান্সে ফসল আনে ব্যাপক আর্থিক বিপর্যয় ডেকে আনে। এই সময়তে আবার কি হয়, 1788 সালে ফ্রান্সে কি হয়, বিপর্যয় শুরু হয়, বিপর্যয় হয়েছিল। এর ফলে কি হয়েছিল, চাষিদের কিন্তু ফসল প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। এর ফলেও কিন্তু আর্থিক সংকটের উপর অনেকটা প্রভাব পড়েছিল। ভূভুক্ষ অনাহার ভবঘুরের সংখ্যা ব্যাপক হারে বাড়তে থাকে। এর ফলে কি হয়, ভূভুক্ষ অনাহার এবং ভবঘুরের সংখ্যা ব্যাপক হারে বাড়তে থাকে। অন্যদিকে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ও ফ্রান্সের আর্থিক কাঠামো রাজতন্ত্রের উপর চরম আঘাত হানে। এদিকে আবার কি হয় না, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ এবং ফ্রান্সের আর্থিক কাঠামো রাজতন্ত্রের ওপর চরম আঘাত হানে। অর্থ সংকটের কোনো উপায়ন্তর না পেয়ে সরাসরি স্টেট জেনারেল অধিবেশন আহ্বান করতে বাধ্য হন। এই সমস্ত আর্থিক সংকটের ফলে সরাসরি কী করেন না, স্টেট জেনারেল অধিবেশন তিনি কিন্তু আহ্বান করেন। অর্থনৈতিক কারণ যে ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করেছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থনৈতিক কারণ যে ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করেছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই।